হিমালয়ের কোলে ছোট্ট কাটুম্বা গ্রাম। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। এখানকার মানুষেরা প্রকৃতির মতোই সহজ সরল। তথাকথিত শিক্ষিত মানুষের প্রভাব এখানে তেমনভাবে পড়েনি। মাঝে মাঝে অতি উৎসাহী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ গিয়ে হাজির হয়। সাধারণ মানুষের পক্ষে এই গ্রামে যাওয়া সম্ভব নয়, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পাহাড়ি পথ হেঁটে তবে কাটুম্বা গ্রামে পৌঁছাতে হয়। তিতিনরা চার বন্ধু এবার কাটুম্বা গ্রামে যাবে ঠিক করেছে। তিতিন, মিতুল, রাজ আর রনিত, এই চার বন্ধু প্রতি বছরই অজানা অচেনা সৌন্দর্যের খোঁজে বেরিয়ে পড়ে। কাটুম্বা গ্রামের কথা কিছুদিন আগে খবরের কাগজে পড়েছিল। কিছু অদ্ভুত ঘটনার কথা বেরিয়েছিল এই গ্রামটা সম্বন্ধে। তাই ওদের উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে। অক্টোবরের মাঝামাঝি ওরা চারজন বেরিয়ে পড়লো কাটুম্বা গ্রামের উদ্দেশ্যে। প্রথমে ট্রেনে, তারপর বাসে গিয়ে ওরা পৌঁছালো পাহাড়ের কোলে ছোট্ট একটা শহরে। পরদিন এখান থেকেই শুরু করবে হাঁটা। বাস থেকে যখন নামলো তখন সূর্য পশ্চিম আকাশ লাল করে পাহাড়ের আড়ালে মুখ লুকিয়েছে। এক ঝাঁক পাখি কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে দেখে রাজ ক্যামেরা বের করে বেশ কয়েকটা ছবি তুলে নিল। তিতিনরা একটা ছোট্ট চায়ের দোকানে ঢুকলো। দোকানে কিছু পাহাড়ি মানুষকে দেখে মিতুল ওদের সাথে ভাব জমালো। কথায় কথায় মিতুল ওদের কাটুম্বা গ্রামের কথা জিজ্ঞেস করতেই ওরা চমকে উঠল। তারপর ওরা কাটুম্বা গ্রামে যাবে শুনে অনেকেই বারণ করলো। মিতুলরা কারণ জিজ্ঞেস করাতে ওরা বলল, ওখানকার বড় কুঠিতে অপদেবতা ভর করেছে। শহর থেকে কেউ গেলেই অপদেবতা খেপে যায়। পাহাড়ের উপরে বড় কুঠি শুনে মিতুলরা অবাক হলো। এই বড় কুঠির কথা জিজ্ঞেস করতে একটা মিতুলদের বয়সী ছেলে এগিয়ে এসে জানালো, প্রায় বছর 10 আগে কিছু লোক ওখানে একটা বিশাল হোটেল তৈরি করেছিলেন। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই কয়েকজন উধাও হয়ে যায় এবং কয়েকদিন বাদে তাদের প্রাণহীন দেহ কাটুম্বা ঝোড়ার কাছে পাওয়া যায়। একেই জঙ্গলে ঘেরা পাহাড়ি গ্রাম, তার উপর রহস্য। তিতিনরা উত্তেজনায় অস্থির হয়ে উঠল। ঠিক হলো পরদিন ভোরবেলা কাটুম্বা গ্রামের দিকে ওরা যাত্রা শুরু করবে। ওদের সঙ্গে পথ দেখিয়ে নিয়ে যাবে কাটুম্বা গ্রামের সেই ছেলেটা। ওর নাম বুডু। ভালোই হলো, তিতিনরা একজন গাইড পেয়ে গেল। ভোরবেলা মিতুলরা বাইরে বেরিয়ে চারিদিকে পাহাড়ের অপার সৌন্দর্য দুচোখ ভরে দেখতে থাকলো। কিছু দূরে একজনকে দেখলো দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছে। রাজ এদিকে তার ক্যামেরা নিয়ে ভীষণ ব্যস্ত, একটার পর একটা ফটো তুলেই যাচ্ছে। ইতিমধ্যে বুডু এসে গেছে, পিঠে বিশাল একটা ঝোলা আর হাতে একটা কুকরি। মিতুলকে কুকরির দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলল, জঙ্গলের পথে আত্মরক্ষার জন্য নিয়েছে। ওদের সবার জন্য চা নিয়ে এলো সেই লোকটা, যে কিছুক্ষণ আগে ভগবানের কাছে প্রার্থনা করছিল। লোকটি এই হোটেলেরই একজন কর্মচারী। রনির কাটুম্বা গ্রামের কথা শোনার পর থেকেই ভীষণ গম্ভীর হয়ে গেছে। রহস্যের গন্ধ পেলেই রনিট এই রকম গম্ভীর হয়ে যায়। চা পর্ব শেষ করে ওরা পাঁচজন বেরিয়ে পড়ল। জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে পৌঁছাতে ওদের সন্ধ্যা হয়ে যাবে, তাই ওরা একটু তাড়াতাড়ি পা চালালো। প্রথম দিকে রাস্তা মোটামুটি সমান আর জঙ্গলও তেমন গভীর নয়, তাই এই পথটায় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাবে। প্রায় 6 ঘন্টা ধরে ওরা হেঁটে চলেছে। প্রথম দিকে যেরকম তাড়াতাড়ি হাঁটছিল এখন গতি অনেকটাই কমে গেছে। পথ এখন আর সমান নেই, আসলে এখন নির্দিষ্ট কোনো পথই নেই। চারিদিকে গভীর জঙ্গল, তার মধ্য দিয়ে ওরা উপরে উঠে চলেছে। সূর্য এখন মাথার উপরে, কিন্তু জঙ্গলের বিশাল বিশাল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো তেমন ঢুকতে পারছে না। অনেকক্ষণ ধরে হেঁটে তিতিন আর মিতুল একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা পাথরের উপর বসে পড়ল। রনি তো এসে বসলো ওদের পাশে, কিন্তু রাজের কোনো ক্লান্তি নেই। গাছ, পাখি, নাম না জানা ফুল সবকিছু ছবি তুলে যাচ্ছে। বুডু কুকরি হাতে চারিদিকে সতর্ক হয়ে দেখছে। তারপর তিতিনদের কিছু বলার আগেই হঠাৎ একটা শব্দে সবাই চমকে উঠল। জঙ্গলের মধ্যে মেশিন দিয়ে গাছ কাটার শব্দ। রনিত লাফিয়ে উঠে দাঁড়াতেই বুডু তার হাত চেপে ধরল। রনিতকে বলল, জায়গাটা ভালো নয় দাদা, এখানে এই রকম আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। তাড়াতাড়ি এই জায়গা থেকে চলুন। আওয়াজটা একটু পরেই বন্ধ হয়ে গেল। চারিদিকে হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে গেল। তিতিনরা উঠে পড়ল। রাজের এইসবে ভ্রুক্ষেপ নেই, সে খুব সাবধানে এগিয়ে গিয়ে মনোযোগ দিয়ে ছবি তুলে যাচ্ছে। ছবি তোলা হলে তিতিনদের কাছে এসে বলল, একটা দারুণ সুন্দর পাখি দেখতে পেয়েছি।
তার ছবি তুলছিলাম। ওরা আবার জঙ্গলের পথে এগিয়ে চলল। এবার ওরা সতর্ক হয়ে চারিদিক দেখতে দেখতে একটু তাড়াতাড়ি পা চালালো। কিছু দূর যাবার পরেই সহসা জঙ্গল কাঁপিয়ে কার অট্টহাসি শুনতে পেল। অট্টহাসির আওয়াজটা চারিদিকের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। চারিদিকের গাছের পাখিগুলো ভয় পেয়ে কিচিরমিচির করতে করতে একসঙ্গে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। তিতিনরা এবার বুডুর পিছন পিছন প্রাণপণে দৌড়তে শুরু করলো। রনির দৌড়তে দৌড়তে পকেটে হাত দিয়ে জিনিসটা ঠিক আছে কিনা একবার দেখে নিল। ব্যাপারটা তিতিনের চোখে পড়তেই রনি তোকে ইশারায় চুপ করে থাকতে বলল। তিতিন জানে এই রকম অভিযানে বেরোলে রনিতের পকেটে সবসময় একটা রিভলভার থাকে। বেশ কিছুক্ষণ দৌড়বার পর ওরা একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ালো। বুডু ঝর্ণার সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করে তারপর আঁজলা করে নিয়ে ঝর্ণার জল খেলো। বুডুর দেখা দেখে তিতিনরাও ঝর্ণার জল খেতে এগিয়ে গেল। বুডু তখন ওদের আগে প্রণাম করে তারপর ঝর্ণার জল খাওয়ার জন্য অনুরোধ করলো। রনির তখন এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে আঁজলা করে জল নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর জল খেলো। রনিতের দেখা দেখে বাকিরাও একইভাবে ঝর্ণার জল খেলো। ঠান্ডা জলটা খেয়ে সবাই যেন চাঙ্গা হয়ে গেল। কিছুক্ষণ আগে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ওরা প্রায় ভুলেই গেল। বুডু এবার তাদের গ্রামের কথা বলতে বলতে চলেছে। রনি তার পাশে পাশে চলেছে। রনিতের বুক পকেটে মোবাইলটা যে চালু রয়েছে সেটা তিতিনের চোখ এড়ালো না। পথে যেতে যেতে বুডুর কাছ থেকে কাটুম্বা গ্রামের কথা যা জানা গেল তাই এই রকম। কাটুম্বা গ্রামটার কথা বহুদিন সভ্য জগতের কাছে অজানাই ছিল। প্রায় 20-25 বছর আগে একজন বিদেশি তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে। তখন বুডুর বাবা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই সাহেবের পরিবারকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। সাহেবদের 3 জনের তখনই মৃতপ্রায় অবস্থা। গ্রামের লোকেরাই তাদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। ওদের গ্রামের পাশে একটা ঝর্ণা আছে, তার নাম কাটুম্বা ঝর্ণা। এই ঝর্ণাই পাহাড়ের ধাপে ধাপে কখনো নদীর মতো কখনো ঝর্ণা হয়ে নিচে নেমে গেছে। একটু আগে তিতিনরা যেই ঝর্ণার জল খেলো সেটাই কাটুম্বা ঝোড়া। এছাড়া একটা নদীও আছে, তার নাম কুদুম্বা নদী। এই ঝর্ণার নদী দুটোই বটুদের কাছে দেবতার মতো পবিত্র। কথা বলতে বলতে ওরা কখন যে গ্রামের কাছাকাছি চলে এসেছে খেয়ালই করেনি। বুডু হঠাৎ সামনে আঙুল তুলে চেঁচিয়ে উঠল, ওই দেখো আমাদের গ্রাম, কাটুম্বা গ্রাম। তিতিনরা 4জনই অবাক বিস্ময়ে তাকিয়েছিল গ্রামটার দিকে। পাহাড়ের মাঝখানে বেশ অনেকটা সমতল জায়গায় ছবির মতো সাজানো গ্রামটা। রাজ হঠাৎ গ্রামের একদম কোণের দিকে আঙুল দেখে জিজ্ঞেস করলো, ওটা কি? রাজের কথায় সবাই সেদিকে তাকিয়ে যেন একটু ধাক্কা খেলো। গ্রামের প্রায় পিছন দিকে এক কোণে একটা বিশাল দোতলা পাকা বাড়ি, একদম রাজপ্রাসাদের মতো। পাহাড়ের এত উঁচুতে এইরকম একটা রাজপ্রাসাদ কল্পনাই করা যায় না। দোতলা প্রাসাদের দিকে তাকিয়েই বুডুর মুখটা গম্ভীর হয়ে গেল। বুডু ফিসফিস করে বলল, ওটাই বড় কুঠি, ওটাতেই অপদেবতা ভর করেছে। তিতিনরা যখন গ্রামে প্রবেশ করলো তার বেশ কিছুক্ষণ আগে সূর্য পশ্চিম আকাশ রাঙিয়ে পাহাড়ের পিছনে অস্ত গেছে। চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসেছে। গ্রামের প্রায় মাঝখানে একদল মানুষ আগুন জ্বালিয়ে বসে আছে। বুডুকে দেখতে পেয়ে সবাই হৈ হৈ করতে করতে এগিয়ে এলো, কিন্তু পিছনে তিতিনদের দেখে থমকে গেল। বুডু পিঠের বিশাল ঝোলাটা একপাশে রেখে আগুনের দিকে এগিয়ে গেল। বুডুর পিছন পিছন তিতিনরাও আগুনের দিকে এগিয়ে গেল। এর মধ্যেই বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। তিতিন আর মিতুল হাতের গ্লাভসটা খুলে আগুনে হাত সেঁকতে লাগলো। রনিত গ্রামের বয়স্ক মানুষগুলোর সাথে ভাব জমাবার জন্য বুডুর সাথে তাদের মাঝে গিয়ে বসলো। গ্রামের মেয়ে বউরাই একটু দূর থেকে তিতিন আর মিতুলকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে কি সব বলাবলি করছিল। ওদের মধ্যে থেকে দুটো ছোট্ট ছেলে মেয়ে হাঁ করে মিতুলকে দেখছিল। মিতুল তখন পকেট থেকে দুটো লজেন্স বের করে বাচ্চা দুটোকে দেবার জন্য এগিয়ে গেল। হঠাৎ মিতুলের আঙুলের দিকে তাকিয়ে একটা মেয়ে চিৎকার করে উঠল, কাটুম্বার ঝোড়ার আশীর্বাদ পেয়েছে গো, এই দিদিটা কাটুম্বার ঝোড়ার আশীর্বাদ নিয়ে এসেছে, এই দেখো। বলে মেয়েটা মিতুলের ডান হাতের অনামিকাতে পড়া আংটিটা দেখাতে লাগলো। তিতিন, রনিত, রাজ এবং মিতুল নিজে অবাক হয়ে দেখলো তার হাতে তামাটে রঙের ম্যারমেরে আংটিটা কেমন সাদা চকচকে হয়ে গেছে।
এবারে গ্রামের সব মেয়ে বউরা মিতুল আর তিতিনকে তাদের মধ্যে বসিয়ে গল্প শুরু করলো। রাজা রনি তো পুরুষদের মধ্যে গিয়ে বসলো। এর মধ্যে আবার কয়েকজন থালায় করে চপের মতো কিছু খাবার নিয়ে এলো। প্রায় রাত 7:30 পর্যন্ত চললো এই আসর। এদিকে রাত যত বাড়ছে ঠান্ডাও তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে। তিতিন আর মিতুল বুডুর মায়ের সঙ্গে তাদের ঘরে শুতে চলে গেল। এদিকে রনিতা রাজ বুডুর সাথে আর একটা ঘরে শুতে গেল। রাজের আজ সেই ছটফটে ভাবটা নেই, একটু গম্ভীরই হয়ে আছে। রনিত কারণ জানতে চাইলে রাজ তার নিজের আংটিটা আলোর কাছে নিয়ে দেখালো। আশ্চর্য, রাজের আংটিটা যেমনকে তেমনই আছে, একটুও পরিবর্তন হয়নি। রনিত বলল, আগামীকাল সকালে কাটুম্বা ঝোড়ায় গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। রাত 9টা বাজতে না বাজতেই সব ঘরের আলো নিভে গেল। পাহাড়ের এটাই নিয়ম, এখানকার মানুষেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর খুব ভোরবেলায় উঠে পড়ে। তিতিনদের সবে ঘুমটা লেগেছে, এমন সময় একটা তীব্র সাইরেনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মিতুল ভয়ের চোটে চিৎকার করে খাটে উঠে বসলো। তিতিন তাড়াতাড়ি কম্বলটায় গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে এলো। দেখলো অন্যান্য অনেকের সাথে রনিতরাও বাইরে বেরিয়ে এসেছে। তিতিনকে দেখে রাজ এসে বলল, আওয়াজটা ওই বড় কুঠি থেকেই আসছে। কিছুক্ষণ পরে সাইরেনের আওয়াজটা থেমে গেল। ওরা সবাই যে যার ঘরে ঢুকে গেল। পরদিন সকালে রনিত গ্রামের বয়স্কদের ডেকে জানালো যে তারা বড় কুঠিটা একবার ঘুরে দেখতে চায়। তার আগে ওই কুঠির ব্যাপারে সবকিছু শুনতে চায়। কিন্তু গ্রামের কেউই এই ব্যাপারে মুখ খুলতে রাজি হলো না। তখন একজন বৃদ্ধ এগিয়ে এসে রনিতের হাত ধরল। বলল, আমি তোমায় সব বলবো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি আমাদের ভালো সাহেবকে খুঁজে দেবে। আমি জঙ্গলের মধ্যে একদিন ভালো সাহেবকে দেখেছি, কিন্তু গ্রামের কেউই আমার কথা বিশ্বাস করেনি। তারপর সে বড় কুঠির কথা বলতে শুরু করলো। প্রায় 25 বছর আগে বউ আর ছোট মেয়ে সহ এক সাহেবকে উদ্ধার করে এই গ্রামে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে সাহেব সপরিবারে এই গ্রামেই থেকে যায়। সাহেব ভীষণ পাখি ভালোবাসতেন। রোজ সকালবেলায় সাহেব তার ছোট্ট মেয়েকে নিয়ে জঙ্গলে চলে যেতেন। সঙ্গে থাকতো পাখিদের খাবার। সব পাখিকে খাইয়ে তবে তিনি বাড়ি ফিরতেন। বছর 6-7 বেশ ভালোই কাটলো। তারপর একদিন হঠাৎ সাহেবের 4জন বন্ধু এসে হাজির হয়। এই বন্ধুগুলো চোখ মুখ দেখেই মনে হতো তারা মোটেই সুবিধের নয়। তারা প্রায় 1 বছর ধরে একটু একটু করে এই বড় কুঠি তৈরি করে। তারপর একদিন সাহেবদের সবাইকে বড় কুঠিতে নিয়ে যায়। রনিত লোকটিকে থামিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, সাহেবের বন্ধুরা এই 1 বছর কি এই গ্রামেই ছিল? বৃদ্ধটি উত্তরে জানালো যে বন্ধুরা মাঝে মাঝে নিচে নেমে যেত, আবার 2-3 মাস বাদে ফিরে আসতো। তবে কখনোই ওরা 4জন একসাথে যেত না, দুজন দুজন পালা করে যেত। তিতিন জিজ্ঞেস করলো, সাহেবরা কি খুশি মনে বড় কুঠিতে থাকতে গেছিল? আর বন্ধুদের সাথে সাহেবের সম্পর্ক কেমন ছিল? তখন গ্রামের বয়স্ক অনেকেই জানালো যে সাহেব তাদের সাথেই থাকতে চেয়েছিল। বাধ্য হয়ে সাহেব বড় কুঠিতে চলে যায়, কারণ পরপর বেশ কিছু পাখি মারা যায়। আর এর পিছনে ওই বন্ধুগুলোরই হাত ছিল বলে গ্রামের লোকেদের ধারণা। সাহেব বড় কুঠিতে যাওয়ার 10-12 দিন বাদে আরো 4-5 জন লোক এসে বড় কুঠিতে ওঠে। এর প্রায় 1 মাস বাদে একদিন সকালে বড় কুঠি থেকে দুবার দুমদুম করে খুব জোরে আওয়াজ শোনা যায়। গ্রামের সবাই গিয়ে দেখে একটা ঘরে সাহেব পড়ে আছে, আর তার পাশে তার বউ মেয়ে মরে পড়ে আছে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। সাহেবের জ্ঞান ফেরার পর মৃত মেয়ে বউকে দেখে সাহেব একদম চুপ হয়ে যায়। তারপর গ্রামের লোকেদের বলে, যারা এই গ্রামে সর্বনাশ করতে চাইছে আমি তাদের কখনোই ছেড়ে দেব না। ওরা আমার মেয়ে বউকে যেমন যন্ত্রণা দিয়ে মেরেছে, আমিও ওদের কষ্ট দিয়ে একটু একটু করে মারব। এই বলে সাহেব ছুটে জঙ্গলের দিকে চলে যায়। তারপর আর কেউ সাহেবকে দেখতে পায়নি। সাহেবের সম্বন্ধে সব কথা শুনে রনি ঠিক করে পরের দিন ওরা বড় কুঠির ভিতরে ঢুকবে। বোঝাই যাচ্ছে ওই নিষ্ঠুর মানুষগুলো বিশেষ কোনো কারণে এই কাটুম্বা গ্রামে এসেছিল। কিন্তু কারণটা কি সেটা বুঝবার জন্য রনিতরা বড় কুঠির ভিতরে ঢুকে সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখবে বলে ঠিক করলো। কিন্তু গ্রামের লোকেরা রনিতদের ওই অভিশপ্ত বাড়িতে কিছুতেই ঢুকতে দিতে রাজি নয়। শেষে অনেক বোঝানোর পর তারা রাজি হলো।
রনিতদের সাথে বুডু তার ৩-৪ জন বন্ধুকে নিয়ে বড়কুঠিতে যাবে বলে কথা দিল। সব শুনে গ্রামের প্রধান জানালো যে আগামীকাল পূর্ণিমা, তাই সকালবেলায় তাদের পরব হয়ে গেলেই রনিতরা বড়কুঠিতে যেতে পারবে। রনিত, তিতিন, মিতুল, রাজ সবাই মাথা নেড়ে তাদের সম্মতি জানিয়ে দিল। তিতিন বলল, আজ কাছাকাছি কোথাও ঘুরে এলে হয় না? তখন বুডু উৎসাহিত হয়ে বলল, সে তিতিনদের কুদুম্বা নদী দেখাতে নিয়ে যাবে। আগামীকালও তিতিনদের গ্রামের সবার সাথে এই কুদুম্বা নদীতে অবশ্যই আসতে হবে, কারণ এই নদীর তীরেই প্রত্যেক পূর্ণিমার দিন ওদের পরব হয়। তিতিনরা চটপট রেডি হয়ে বুডুর সঙ্গে বেরিয়ে পড়ল। পাহাড়ের ঢাল বেয়ে খানিকটা নিচে নেমে কুদুম্বা নদীতে যেতে হয়। তিতিনরা সাবধানে বুডুর পিছন পিছন নামতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরই ওরা জলের আওয়াজ পেল। তারপর একটা বাঁক ঘুরতেই সামনে পড়লো কাটুম্বা ঝোড়া। পাহাড়ের উপর থেকে প্রচণ্ড গতিতে নেমে এসে সশব্দে আছড়ে পড়ছে প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচে। রাত ছবি তুলবার জন্য যেই একটা গাছের গায়ে হেলান দিতে গেছে, অমনি রনি দৌড়ে গিয়ে এক ঝটকায় রাজকে সরিয়ে আনলো। দুজনেই একসাথে হুড়মুড় করে পড়ল। রাজ উঠে দাঁড়িয়ে রাগত স্বরে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি রকম হলো? রনি তখন একটা ছোট ডালের টুকরো নিয়ে ওই গাছটার গুঁড়িতে একটু খোঁচা দিতেই দেখলো গুঁড়ির কয়েকটা টুকরো খসে পড়লো। রনি তখন সবাইকে বলল, ভালো করে লক্ষ্য করে দেখ, সব কটা টুকরোই জীবন্ত। তিতিনরা তখন কাছে গিয়ে ভালো করে দেখে শিউরে উঠল। পুরো গাছের গুঁড়িটা অসংখ্য জোঁক ঢেকে রেখেছে। বুডু আপন মনেই অনেকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ পিছনে ওদের দেখতে না পেয়ে ফিরে এসেছে। ওদেরকে গাছের গুঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সেই জায়গার কাছাকাছি লোকগুলোর মৃতদেহ পাওয়া গিয়েছিল। কাটুম্বা ঝোড়াই ওদের শাস্তি দিয়েছিল। বাইরের ওই মানুষগুলোর সাথে ওদের গ্রামেরও কয়েকজন যোগ দিয়েছিল। ওদের সবার দেহ এই ঝর্ণার কাছাকাছি পাওয়া যায়। প্রত্যেকেরই গায়ের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। কাটুম্বার বাহন এই জোঁকই ওদের সব রক্ত খেয়ে নিয়েছিল। রনি তখন রাজের কাছ থেকে ক্যামেরা নিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগলো। ঝর্ণার ওপরের দিকে এক জায়গায় অনেকক্ষণ দেখে খালি বলল, আশ্চর্য। তারপরই গম্ভীরভাবে নিচে নামতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর ওরা কুদুম্বা নদী তীরে পৌঁছলো। এই জায়গায় জমিটা অনেকটা সমতল। নদীটা বেশি গভীর নয়, স্বচ্ছ। জলে তলা সাদা পাথরগুলোতে রোদের আলো পড়তে একদম চকচক করছে। ওরা সবাই প্যান্টের পা গুটিয়ে জলে নামলো। ঠান্ডা কনকনে জল ওরা আঁজলা করে খেলো। রাজ ক্যামেরায় ছবি তুলতে শুরু করে দিল। রনিত বুডুর কাছে আগামীকালের পরব সম্বন্ধে জানতে চাইলে বুডু জানালো, প্রতি পূর্ণিমাতে গ্রামের মেয়েরা ভালো শাড়ি পরে গয়না পরে এই কুদুম্বা নদীর জলে এসে স্নান করে মনের আর গয়না সব ময়লা ধুয়ে তারপর পুজো করে আবার গ্রামে ফিরে যায়। মিতুল বুডুর কথা শুনে অবাক হয়ে বলল, মনের ময়লা ধোই সে তো বুঝলাম, কিন্তু গয়নার ময়লা ধোই কেমন করে? বুডু হেসে বলল, সেদিন যেমন করে আপনার আংটির সব ময়লা ধুয়ে গেছিল, তেমন করেই গ্রামের সব মেয়েদের গয়নার ময়লা ধুয়ে যায়। তিতিনরা কিছুক্ষণ বাদে আবার গ্রামে ফিরে এলো। কুদুম্বা নদী থেকে ঘুরে আসার পর থেকে রনিত কেমন গম্ভীর হয়ে গেছে। সারাদিন আর কারোর সাথেই তেমন কথা বলল না। রাতে শুতে যাবার সময় রাজ জানালো, আগামীকাল রাজও গ্রামের সবার সঙ্গে কুদুম্বা নদীতে যাবে ফটো তোলার জন্য। রনিতকে যাওয়ার কথা জিজ্ঞেস করাতে সে না বলল। রনিত বড়কুঠির পিছনে যে ঘন জঙ্গল আছে সেই দিকে যাবে বলে জানালো। সেদিন রাতে আর কোনো আওয়াজ শোনা গেল না। পরদিন ভোরবেলায় গ্রামের সমস্ত মেয়ে বউ একসাথে গাইতে গাইতে কুদুম্বা নদীর দিকে রওনা হলো। গ্রামের বেশিরভাগ পুরুষও গেল পরবে যোগ দিতে। রাজও ছবি তুলতে তুলতে সবার সাথে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যাওয়ার একটু পরেই রনি তো বড়কুঠির পিছনে ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। বেশ কিছুক্ষণ বাদে রনি ফিরে এলো। বেশ উত্তেজিত দেখাচ্ছিল। বেলা 12টা নাগাদ রনিতরা বড়কুঠির দিকে রওনা হলো। সঙ্গে বুডু ও আরো 4 জন টাঙ্গি কুকরি নিয়ে রনিতদের সাথে চলল। মিনিট 10 হাঁটার পরেই ওরা বড়কুঠুরির সামনে হাজির হলো। বিশাল কাঠের দরজা। বহুদিনের অপব্যবহারের ফলে দরজার গায়ে গাছ জন্মে গেছে। 2-3 জন মিলে জোরে ঠেলতেই একটা বিশ্রী আওয়াজ করে দরজাটা খুলে গেল। দরজা দিয়ে ঢুকতেই বিশাল হলঘর। এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। হলঘরের দেওয়ালে অনেক ছবি ঝোলানো রয়েছে,
কিন্তু সব কটা ছবি ধুলোয় ঢাকা পড়ে গেছে। রনিত বুডুকে ছবিগুলো নামিয়ে আনতে বলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। গ্রামের একটি ছেলেও রনিতের সাথে ওপরে উঠে এলো। দোতলার যেই ঘরটাতে সাহেবের স্ত্রী আর মেয়েকে মৃত পাওয়া গিয়েছিল সেই ঘরটা দেখিয়ে দিল। ঘরটা বেশ বড়, একপাশে খাট আর আলমারি রয়েছে। জানলার সামনে একটা পড়ার টেবিল, আর তার সামনে চেয়ারটা উল্টে পড়ে রয়েছে। রনিত জানলার দিকে এগিয়ে গেল। হঠাৎ তার কানের কাছে কার যেন হালকা নিঃশ্বাস পড়ল। রনিত চমকে পিছনে ঘুরে কাউকেই দেখতে পেল না। এবার রনিত হাতের নরম স্পর্শ অনুভব করলো। কেউ যেন আলতো করে তার হাতটা ধরে টানার চেষ্টা করছে। রনিত দরজার দিকে এগোতেই দরজার বাইরে ধোঁয়ার মতো আবছা একটা মেয়ের অবয়ব দেখতে পেল। গ্রামের লোকটা টাঙ্গি ফেলে ছুট দিল নিচের হল ঘরের দিকে। রনিত টাঙ্গিটা তুলে নিয়ে এগিয়ে চলল মেয়েটার পিছন পিছন। মেয়েটার দোতলার একেবারে শেষ মাথায় একটা ঘরের সামনে গিয়ে হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। রনিত দেখলো দরজাটায় তালা লাগানো আছে। রনিত টাঙ্গিটা নিয়ে একটু চিন্তা করে তারপর তালায় সজোরে একটা বাড়ি মারল। অনেক দিনের মরচে ধরা তালাটার মাথাটা ভেঙে দুটুকরো হয়ে গেল। এদিকে গ্রামের ছেলেটির কাছে সব কথা শুনে রাজ আর বুডু ছুটে ওপরে উঠে এলো। রনিত এক ধাক্কায় খুলে ফেললো দরজাটা। রনিত, রাজ আর বুডু তিনজনে মিলে ঢুকলো ঘরটায়। কোনো আসবাবপত্র নেই ঘরটায়। একপাশে একটা মাটির কুঁজো উল্টে পড়ে আছে। দেওয়ালের সাথে দুটো লোহার শিকল বাঁধা। শিকল দুটো দেওয়ালের যে অংশে গাঁথা ছিল সেখানকার ধুলো মুছে পরিষ্কার করতেই আবছা একটা লেখা দেখতে পেল রনিত। ভালো করে লক্ষ্য করে দেখলো লেখা আছে ছোট্ট একটা শব্দ, হেল্প। রনিত বুঝতে পারলো সাহেবের স্ত্রী ও মেয়েকে এই ঘরেই বন্দি করে রাখা হয়েছিল। তার মানে ওই নিষ্ঠুর মানুষগুলো এইভাবে সাহেবকে ভয় দেখিয়ে জোর করে অপরাধমূলক কোনো কাজ করাচ্ছিল। কিন্তু কাজটা কি? এমন সময় নিচে মিতুলের চিৎকার শুনতে পেল। ওরা তিনজনেই দৌড়ে নিচে নেমে এসে দেখে মিতুল প্রচন্ড ভয়ে ধুলোর মধ্যে বসে পড়েছে। তিতিনকে দেখে মনে হলো সেও বেশ ভয় পেয়েছে। তিতিনকে জিজ্ঞেস করতে বলল, জানলার দিকে ওরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। জানলার কাঁচ ধুলোয় ঢাকা ছিল বলে পরিষ্কার দেখা যাচ্ছিল না, খালি হাত দুটো স্পষ্ট দেখা গেছে। ওরা সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলো। রাত জঙ্গলের মধ্যে একটু এগিয়ে যেতেই একটা ছায়াকে গাছের আড়ালে সরে যেতে দেখলো। রনির জানলার কাঁচটা ভালো করে দেখে, সত্যিই হাতের ছাপ দেখতে পেল। মাটিতে কোনো পায়ের ছাপ পাওয়া যায় কিনা দেখতে গিয়ে নজরে পড়ল একটা পুতুল কিছুটা দূরে একটা ছোট মাটির ঢিপির উপর পড়ে আছে। রনি কাছে গিয়ে দেখলো একটা পুরনো রংচটা ডল পুতুল। তারপর হঠাৎ কি মনে হতে টাঙ্গিটা দিয়ে ঢিপিটার মাটি খুঁড়তে শুরু করলো। বুডু ও অন্যান্য সবাই রনিকে সাহায্য করতে এগিয়ে এলো। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ঢিপিটা থেকে বড় কুঠি পর্যন্ত মাটি খুঁড়ে দেখা গেল একটা প্রায় ফুটখানেক চওড়া পাইপ মাটির তলা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। দিনের আলো বেশ কমে এসেছে। রাজের মুখে জঙ্গলে ছায়া দেখতে পাওয়ার কথায় রনি তেমন গুরুত্ব দিল না। বাড়ির ভিতর ওই পাইপের উৎস খুঁজে বের করার জন্য রনিত আবার বাড়িতে ঢুকবে বলে এগিয়ে গেল। কিন্তু মিতুল অন্ধকারে ভিতরে ঢুকতে দিতে কিছুতেই রাজি হলো না। অগত্যা সবাই গ্রামে ফিরে যাবে বলে ঠিক করলো। তবে রনিত বুডুকে বাড়ির ভিতরে সমস্ত ফটো গ্রামে নিয়ে যেতে বলল। গ্রামে গিয়ে ফটোগুলো ভালো করে পরিষ্কার করে অবশ্যই রনিতের কাছে নিয়ে আসতে বলল রনিত। ওরা সবাই গ্রামে ফিরে চলল। বুডু আরো দুজনকে নিয়ে বাড়িতে ঢুকলো ফটোগুলো নিয়ে আসার জন্য। তিতিনরা যখন গ্রামে পৌঁছালো তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। ওরা সবাই বুডুর বাড়ির সামনেই আগুন জ্বালিয়ে বসলো। গ্রামের সকলেই কি ঘটলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রনিত সবকিছু খুলে বলল। তখন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ জানালো সাহেবরা থাকতে মাঝে মাঝে রাতের দিকে বড় কুঠি থেকে ঘুটঘুট আওয়াজ শুনতে পেত। এই কথা শুনে রনিতের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বুডুরা সব ছবি নিয়ে এসেছে, প্রায় 15-16টা বাঁধানো ছবি। ছবিগুলো পরিষ্কার করতে সবাই হাত লাগালো। রনিত মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছিল। বেশিরভাগই পাখির ছবি। রনিত নিজের মনেই বলল, তার মানে সাহেব অর্নিথোলজিস্ট, মানে পক্ষী বিশারদ ছিলেন। এমন সময় একজন বয়স্ক লোক একটা ছবি এনে বলল, এই হলো আমাদের সাহেব। ওনার বাড়ির কাছেই এই ছবিটা তোলা।
সাহেব মাঝে মাঝেই এই ছবিটা দেখিয়ে তার দেশের গল্প বলতো। তিতিনরা চারজনই ঝুঁকে পড়ল ছবিটার উপর। একজন বিদেশি তার স্ত্রী আর ছোট মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। পিছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। রনি তিতিনকে বলল, পিছনের পাহাড়টা চিনতে পারলি? তিতিন বলল, এটা তো অস্ট্রেলিয়ার বিখ্যাত থ্রি সিস্টার্স পাহাড়। তার মানে সাহেব অস্ট্রেলিয়ান ছিলেন? হঠাৎ রনি রাজের ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে রাজের তোলা ছবিগুলো দেখতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ ইউরেকা বলে চিৎকার করে লাফিয়ে উঠল। রনিত রাজের ক্যামেরায় একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, ছবিটা কবে কখন তোলা হয়েছে? রাজ একটু চিন্তা করে বলল, এটা প্রথম যখন আমরা কুটুম্বা গ্রামে আসার পথে জঙ্গলের মধ্যে তোলা ছবি। রনিত এবার রাজকে বলল, জঙ্গলে আসার পথে আমরা গাছ কাটার আওয়াজ পেয়েছিলাম। তুই ভালো করে মনে করে বল তো, এই ছবিটা কি সেই সময়ই তোলা? রাজ ছবি তোলার সময়টা দেখে বলল যে ওটা আওয়াজ শুনতে পাওয়া ঠিক আগেই তোলা হয়েছে। রনিতে একটু হেসে বলল, এতদিনে সব পরিষ্কার হলো। এরপর বুডুকে জানিয়ে দিল আগামীকাল সকালবেলাতেই বড়কুঠিতে যেতে হবে। সেদিন সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে সবাই বড়কুঠির দিকে রওনা দিল। বাড়িতে ঢুকেই রনিত বলল, কালকের দেখা ওই পাইপটা কোন ঘরে ঢুকেছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সবাই সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ খুঁজেও এমন কোনো ঘরের সন্ধান পাওয়া গেল না। হঠাৎ মিতুল সিঁড়ির দিকে এগিয়ে গেল। তারপর সিঁড়ির উপরে না উঠে নিচের দিকে চলে গেল। পর মুহূর্তেই মিতুলের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, রনি, তিতিন, শিগগির এখানে আয়। ওরা সবাই গিয়ে ওখানে একটা দরজা দেখতে পেল। মিতুল বলল, গতকালই এই দরজাটা আমার নজরে এসেছিল, কিন্তু তারপর জানলায় ওই ছায়াটা দেখে সব ভুলে গেছিলাম। রনিত পরীক্ষা করে দেখলো বেশ মজবুত দরজা। অনেক চেষ্টায় দরজাটা ভাঙা গেল। সবাই ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। অত্যাধুনিক উন্নত মানের একটি ল্যাবরেটরি, পিপেট বুড়ের কনিক্যাল ফ্লাস্ক, অন্যান্য সমস্ত উপকরণই রয়েছে। রনিতা একটা বিকার নিয়ে ভালো করে দেখতে গিয়ে মনে হলো তলায় চকচকে কিছু লেগে আছে। বিকারটা নিয়ে রনি তার অন্যান্যরা বাড়ির বাইরে চলে এলো। সবাইকে গ্রামে ফিরে যেতে বলে রাজকে নিয়ে রনির জঙ্গলের দিকে চলে গেল। রনি তার রাজ জঙ্গলের মধ্য দিয়ে কুটুম্বা ঝোড়ার একদম মুখে গিয়ে পৌঁছালো। পাহাড়ের উপরে পাথরের গা বেয়ে ঝোড়ার জলটা যেখান থেকে পড়ছে একদম তার কাছে চলে গেল। রাজ অবাক হয়ে দেখলো ঝর্ণার ঠিক পিছনে একটা গুহা দেখা যাচ্ছে। পাথরের খাঁজের ভিতর দিয়ে ওই গুহাতে ঢোকার রাস্তাও রয়েছে। রনি তার রাজ খুব সাবধানে আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকলো। ভিতরে আগুন জ্বলছিল। তার পাশে দেখলো একজন গুড়ি সুড়ি মেরে শুয়ে আছে। রনিদের পায়ের আওয়াজ পেয়ে মানুষটি উঠে বসলো। রনিতে একটু হেসে বলল, গুড মর্নিং মিস্টার উইলিয়াম। মিস্টার উইলিয়াম ভাঙা ভাঙা বাংলায় বলল, আমি জানতাম তুমি আসবে। এই কদিন আমি তোমার সব কাজ ডিকেছি, কিন্তু অনেক দিন ধরে খাওয়া ঘুম ঠিক না হয় আমি ভীষণ উইক হয়ে গেছি। এখন আর উঠতে পারছি না। রাজ গুহাটা ভালো করে দেখার জন্য ভিতরের দিকে এগিয়ে যেতেই মিস্টার উইলিয়াম চিৎকার করে উঠল, স্টপ! আর এক পা এগিয়েও না। সাহেব একটা জ্বলন্ত কাঠ রনিতের হাতে ধরিয়ে দিল। রনিত রাজের কাছে গিয়ে দেখলো গুহাটা বেশ কিছুটা নিচু হয়ে গিয়েছে। একটা ছোট খাঁজ মতো হয়ে গেছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখলো এই খাঁজের মধ্যে অসংখ্য জোঁক ঠিক ঠিক করছে। দুজনেই দেখে শিউরে উঠল। সাহেব বলল, আমি সব কটাকে এখানে ফেলে মেরেছি। এই জঙ্গলেই একটা গাছ আছে যার ফুলের গন্ধ শুকলে মানুষ কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। আমি ওই ফুলের গন্ধ শুকিয়ে এক একজন করে সবাইকে নিয়ে এসে হাত পা বেঁধে ওই খাঁজে ফেলে দিয়েছি। ওরা সবাই ছটফট করতে করতে শেষ হয়ে গেছে। হঠাৎ সাহেব হা হা করে হাসতে শুরু করলো। সাহেবের হাসির আওয়াজ সারা গুহাতে প্রতিধ্বনি হতে লাগলো। সাহেব বলেই চলল, ওরা মরে যাওয়ার পর দড়ি টেনে ওদের ওপরে এনে ঝর্ণার জলে ফেলে দিয়েছি। রনিত জিজ্ঞেস করলো, কিন্তু জোঁক আপনার গায়ে আসতো না? সাহেব হেসে অনেকগুলো ছোট ছোট পুঁটলি দেখালো আর বলল, ফুল অফ সোডিয়াম ক্লোরাইড ফর সেলফ ডিফেন্স। রনিত বলল, এবার তো আপনাকে গ্রামে যেতে হবে। ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। প্রায় বিকেলের দিকে তিতিনরা দেখলো রনিত আর রাজ একজনকে ধরে ধরে আস্তে আস্তে গ্রামে ফিরছে।
রনিতরা কাছে আসতেই গ্রামের অনেকেই সাহেব সাহেব বলে চেঁচিয়ে উঠল। তিতিন আর মিতুল দেখল এক মুখ দাড়ি গোঁফ ভর্তি একজনকে রাজরা ধরে ধরে নিয়ে আসছে। পূর্ব দিক দিয়ে সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে। এমন সময় আকাশে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া গেল। রনিত বলল, গতকালই আমি ফোন করে দিয়েছিলাম। ওনার মতো একজন পৃথিবী বিখ্যাত পক্ষী বিশারদকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। ওনাকে নিয়ে যাওয়ার জন্য 3জন ডাক্তারের একটা টিম আসছে। ডাক্তাররা রনিতের কাঁধে ভর দিয়ে উইলিয়াম সাহেব আস্তে আস্তে বেরিয়ে এলেন। এমন সময় একটা সুন্দর পাখি সাহেবের কাঁধে এসে বসল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঠিক বন্দুকের গুলি বেরোনোর মতো আওয়াজ করতে শুরু করলো পাখিটা। রনিত বলল, গতকাল রাজের ক্যামেরায় এই পাখিটার ছবি দেখেই আমি ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলাম। এটা লায়ার পাখি, সাধারণত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই পাখির বৈশিষ্ট্য হলো পাখিটা আশেপাশে যা যা আওয়াজ শুনে সব নকল করতে পারে। আমরা এখানে আসার সময় গাছ কাটার আওয়াজ, মাঝরাতের সাইরেনের আওয়াজ সবই এই পাখির ডাক। সাহেব পাখিটার গায়ে হাত বুলিয়ে বলল, আমার মেয়ের প্রিয় বন্ধু। সাহেবকে নিয়ে হেলিকপ্টার চলে গেল। লায়ার পাখিও উড়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। রনিত মাঝখানে বসে আর সবাই তাকে ঘিরে বসে আছে। রনিত বলে চলেছে, এই কুটুম্বাঝোড়ার জলে প্রচুর পরিমাণে সিলভার আয়ন আছে, যেটা খুবই দুষ্প্রাপ্য। সেজন্যই এই জলে কোনো মেটাল, বিশেষ করে তামা জাতীয় মেটাল ডোবালে এত চকচক করে। মেটালের উপর সিলভার আয়নের হালকা একটা প্রলেপ পড়ে, কিন্তু কিছুদিন বাদে ওই প্রলেপ ঘষা লেগে উঠে যায়। রাজ ছটফট করে উঠতেই রনিত বলল, রাজের আংটিটা শাঁখের আংটি ছিল, তাই কিছুই হয়নি। রনিত আবার শুরু করলো, সাহেব তার এক ভারতীয় বন্ধুকে কুটুম্বাঝোড়া সিলভার আয়নের কথাটা জানিয়েছিল। সেই বন্ধুটি সব শুনে প্ল্যান করে এখানে এসে হাজির হয়। প্রথমে খুব ভালোভাবে বন্ধুর মতো থেকে এই বড় কুঠি বানায়, আর সবার অলক্ষ্যে কুটুম্বাঝোড়া থেকে একটা পাইপ ওই কুঠির সিঁড়ির তলার ঘর পর্যন্ত নিয়ে আসে এবং ওই ঘরে একটা কেমিক্যাল ল্যাব তৈরি করে। কিন্তু সাহেব সব জানতে পেরে আপত্তি জানালে ওরা সম্মতি ধারণ করে। সাহেবের স্ত্রী আর মেয়েকে বন্দি করে সাহেবের মুখ বন্ধ রাখে। সাহেব সুযোগ বুঝে এই গ্রামেরই একজনের হাতে চিঠি লিখে পাঠিয়ে দেয়। সে চিঠিটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে সোজা আমাদের কাগজের এডিটরের কাছে চলে আসে। এডিটর অমিতদার সঙ্গে সাহেবের অস্ট্রেলিয়াতেই আলাপ হয়েছিল। অমিতদা একটা নেম কার্ড দিয়েছিল। এরপর অমিতদাই আমায় এই রহস্য সমাধান করতে বলেন। তিতিন বলল, সবই তো বুঝলাম, কিন্তু অমিতদার কাছে গিয়েছিল কে? রনিত তখন ইশারায় বুডুকে দেখালো। তিতিন অবাক হয়ে বুডুর দিকে চেয়ে দেখে বুডু মিটিমিটি হাসছে। সূর্যের আলোয় পূর্ব দিক রেঙে উঠেছে। রনিত একবার পিছন ফিরে দেখে নিল কুটুম্বা গ্রামটাকে। তারপর ওরা 4জন রওনা হলো সমতলের দিকে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সুকন্যা গোস্বামীর লেখা কাটুম্বা গ্রামের রহস্য গল্পটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।